আউফবাউ আসলে কোনো বিজ্ঞানীর নাম নয়, কিন্তু আউফবাউ হচ্ছে এরকম AUF, আউফবাউ, আউফবাউ, ঠিক আছে। এই আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, বুঝছেন, জার্মান শব্দ। জার্মান ভাষাভাষী মানুষ এই আউফবাউ শব্দ উচ্চারণ করে। ও এটাকে আমরা যদি ইংরেজিতে কনভার্ট করি তবে দাঁড়ায় হচ্ছে বিল্ডিং আপ। এটা হচ্ছে বিল্ডিং আপ, এটা ইংরেজি শব্দ বা ইংরেজিতে বলছে। এই ইংরেজি এই বিল্ডিং আপটাকে বাংলায় করলে তারা হচ্ছে উচ্চতম, বাংলা করলে তারা হচ্ছে উচ্চতম বাংলা। দেখেন এখানে আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, যার ইংরেজি টার্ম করলে হয় বিল্ডিং আপ। বিল্ডিং আপ, বিল্ডিং আপ মানে ছোট থেকে আস্তে আস্তে কি হবে, বড় দিকে যাবে। আর বাংলা হচ্ছে উচ্চক্রম। উচ্চক্রম মানে হচ্ছে আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর ধীরে ধীরে কোথায় যাবে, উচ্চ শক্তি স্তরে যাবে। এই আউফবাউ নীতিটাকে আমরা এভাবে ব্যাখ্যা করবো যে পরমাণু ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তির অরবিটালে শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ। উচ্চ ক্রম মানে বুঝি তো আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর ধীরে ধীরে কি হবে, উচ্চ শক্তি স্তরে যাবে। এই নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর বুঝবো কি বলা হচ্ছে, নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তর যত কাছে হবে তার শক্তি তত হচ্ছে কম। নিউক্লিয়াস থেকে যে যত কাছে আছে তার শক্তি তত কি হবে। তো আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে নিউক্লিয়াস থেকে কাছে করতে এক নম্বর শক্তি স্তর কাছে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। তো প্রতিটা শক্তি স্তরের মধ্যে কয়টা উপশক্তি স্তর আছে এটা আমরা কোয়ান্টাম সংখ্যা বড় সময় বলছি না। যে কয় নম্বর শক্তি স্তর সে কয়টাই কি হবে, যেমন 1 নম্বর শক্তি স্তর হলে একটা উপশক্তি স্তর হবে, সেটা কোয়ান্টাম। আমরা যদি যে কোনো মৌলের বিন্যাস করি, যেমন ধরেন হচ্ছে ম্যাগনেসিয়ামের বিন্যাস করতে চাই, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। 12 বিন্যাস করলে কি হবে, 1s2 হবে, 2s কত হবে, 2 হবে, 2p হচ্ছে কত হবে, 6। 1 নম্বর শক্তি স্তরে একটা, উপশক্তি স্তরে একটা, x, এছাড়া আমার মতো দুটা, এগুলো তো আগে থেকে জানি, তাই না। 2 নম্বর শক্তি স্তরে দুইটা আছে, একটা s, একটা হচ্ছে কি p, এসে তখন মতো দুটা, p তে 6টা দিলাম। 2 নম্বর শক্তি স্তরের মধ্যে কিন্তু আর অন্য কোনো উপশক্তি স্তর নাই, আছে কি 2 নম্বর দুটো উপশক্তি স্তর, একটা s, একটা হচ্ছে p। তাহলে আমরা এখন যাব 3 নম্বর শক্তি। 3 নম্বরের মধ্যে 3টা উপশক্তি স্তর আছে, একটা s, একটা p, একটা p। s পূর্ণ করে p তে যাবে, p পূর্ণ করার পর p তে। তাহলে 3s লিখলাম, ইলেকট্রন আছে দুটো দিলাম, তাহলে 2 2 4 4 6 10 10 দিয়ে হচ্ছে 12। আর কিন্তু ইলেকট্রন নাই, আছে কি ইলেকট্রন নাই জন্য আমরা বিন্যাস করতেও পারবো। থাকতো 3s এর পরে ইলেকট্রনটা কোথায় যেত, যদি ধরেন হচ্ছে আমরা এখানে ক্লোরিনের বিন্যাস করতাম, ক্লোরিন হচ্ছে কত, 17। ইলেকট্রন বিন্যাস করলে কত, 1s2 2x2 2p কত হবে, 6 3x2 হবে, 3p কত হবে, p এর ধারণ ক্ষমতা 6টা। 6টা ইলেকট্রন কি আমার আছে না, ইলেকট্রন আছে হচ্ছে কয়টা, 5টা। 3s2 হচ্ছে 3p5, বুঝতে পারছেন। তা এই হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরিনের বিন্যাসের। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করছি, আগে 1 নম্বর শক্তি স্তর পূর্ণ করেছি, কারণ নিউক্লিয়াস থেকে 1 নম্বর শক্তি স্তর কাছে আছে, তার শক্তি কম। তারপর 2 নম্বর শক্তি স্তরে গেছি, 2 নম্বর শক্তি স্তরের শক্তি একটু বেশি, 3 নম্বর শক্তি স্তরের শক্তি আরো বেশি। যত উপর দিকে যাবো শক্তির মান তত কি হবে, বেশি হবে। সো এখানে শক্তির ক্রমের একটা বিষয়। এখন দেখেন এই শক্তির ক্রমের কিছু ব্যতিক্রম রয়েছে, তাহলে এখানে আমরা লিখতে চেষ্টা করছি। দেখেন হচ্ছে এই শক্তির ক্রমের কিছু ব্যতিক্রম রয়েছে, এই শক্তির ক্রমের কিছু ব্যতিক্রম রয়েছে। এই শক্তির ক্রমের কিছু ব্যতিক্রম রয়েছে। দেখেন 2 ধরনের অরবিটালের মধ্যে, 2 ধরনের অরবিটালের মধ্যে যার n+l এর মান কম হয়। 2 ধরনের অরবিটালের মধ্যে যার n+l এর মান কম, n+l, 2 ধরনের অরবিটালের মধ্যে যার n+l এর মান কম তার শক্তিও কম। 2 ধরনের অরবিটালের মধ্যে যার n+l এর মান কম তার শক্তিও কম। আর যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। 2 ধরনের অরবিটালের মধ্যে যার n+l এর মান কম তার শক্তি কম, আর যার শক্তি কম হবে ইলেকট্রন কি হবে, সেখানে আগে প্রবেশ করে। যার n+
প্লাস এর মান কম হবে তার শক্তি কম হবে, আর যার শক্তি কম হবে সেখানে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। দেখেন আমরা যদি লিখি 3D এর জন্য কেমন হবে, 3D এর ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে n সমান সমান কত হবে বাবা 3। এই 3D এর জন্য এখানে n এর মান কি 3 না, আর b যেটা আছে এটা কিসের মান এর মান। d এর জন্য n এর মান কত হয় n সমান সমান 2 হয়, তাই না? n এর মান 3 এর মান হচ্ছে কত হবে 2। তো অতএব n প্লাস এর কত হয় n প্লাস এর সমান সমান কত হবে বলুন তো। s এর মান 0, b এর মান 1, b এর মান 2, n এর মান 3, এগুলো হচ্ছে এর একটা অংশ, তাই না? n এর মান 3 হলে n এর মান 2, n প্লাস এর মান হচ্ছে 5। আর 4s এর ক্ষেত্রে কেমন হবে, 4s এর ক্ষেত্রে চিন্তা করেন, 4s এর ক্ষেত্রে n সমান সমান 4 হবে, n সমান সমান 0 হবে, অতএব n প্লাস l সমান সমান কত হবে n প্লাস l সমান সমান হচ্ছে 4। 3D এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5, আর 4s এর জন্য n প্লাস l এর মান কত হচ্ছে 4। এটা বুঝতে পারছেন? 3D এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5, আর 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হচ্ছে। বলে তো এই দুটো 3D আর 4s এর মধ্যে কার শক্তি কম, তাহলে 4s দূরে থাকলেও শক্তি কম আছে না। দেখেন দেখেন 3D আর 4s এর মধ্যে 3D আর 4s এর মধ্যে 4s এর n প্লাস l এর মান কম হয়। 3D আর 4s এর মধ্যে 4s এর n প্লাস l এর মান কম হয়। 3D আর 4s এর মধ্যে 4s এর n প্লাস l এর মান কম হয়। 3D আর 4s এর মধ্যে 4s এর n প্লাস l এর মান কম হয়। 4s এর n প্লাস l এর মান কম হয়। ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে। 4s এর n প্লাস l এর মান কম হয়, ইলেকট্রন আগে কি করবে 4s এ প্রবেশ করে। কেমন করে হবে আমরা যখন একটা বিন্যাস দিয়ে দেখাবো, তো এটা আমাদের আগে থেকে জানা, এখনো পরীক্ষায় আসে। পটাশিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, আর ইলেকট্রন বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে 1s2 হবে, 2s2 হবে, 2p6 হবে, তাই না? তারপরে p পরে 3 তে যাবে, 3s2 হবে, 3p কত হবে বাবা 6। অলরেডি 18টা ইলেকট্রন আমার হয়ে গেছে, ঠিক না? এই 3p পরে আমরা যেটা লিখবো সেটা কি হবে বলেন তো, 3d আর হচ্ছে 4s। এই 3d আর 4s এর মধ্যে নিউক্লিয়াস থেকে কে কাছে আছে 3d কাছে আছে, কিন্তু ইলেকট্রন কাছে থাকলে শক্তি বেশি কম হবে এটা এখন আর বিশ্বাস করতে পারছি না। কারণ কি এখানে বলা হচ্ছে শক্তির ক্রম যেটা বলে যে n প্লাস l এর মান যার কম হবে তার শক্তি কম হবে, আর যার শক্তি কম হবে ইলেকট্রন সেখানে কি হবে আগে আসবে। 3d আর 4s এর মধ্যে যদি চিন্তা করা হয়, 3d টা নিউক্লিয়াস থেকে কাছে আছে কিন্তু 4s এর শক্তির মানটা কম, কারণ কম, আর 4s এর n প্লাস l এর মান বুঝছেন তো। আর ইলেকট্রন আগে থাকলে এখানে ঢুকে 18টা তো হয়ে গেছে, বাকি আছে একটা, সে একটা ইলেকট্রন পরে দিতে হবে, 3d ইলেকট্রন যাবে, সেক্ষেত্রে তুমি যদি 3d না লেখো তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে বিষয়। পটাশিয়ামের মধ্যে যদি আমি স্ক্যান্ডিয়াম বিন্যাস করতে চাইতাম, পারমাণবিক সংখ্যা 21 হলে কেমন হতো 1s2 হবে, 2s2 হবে, 2p6 হবে, 3s2 হবে, 3p6 হবে, ঠিক না? তারপরে কি হবে 3d আর হচ্ছে কি বলছি 4s। দেখো এই পর্যন্ত 18 হয়ে গেছে, এসে জুড়ে দিলাম 18 দিয়ে কত হবে 20, বাকি রয়েছে কটা সে অ্যাকচুয়ালি কত পায় 3d। কথা বুঝতে পারছেন? 3d কত হচ্ছে 1। তাহলে 3d 1 হচ্ছে 4s কত হচ্ছে, আমরা পাইলাম 3d 1 হচ্ছে 4s 2। স্বাভাবিকভাবে ইলেকট্রন আগে 4s এ গেছে, তারপরে বাকি ইলেকট্রন আমরা কত দিয়েছি। কথা বুঝতে পারছেন? এইভাবে আমাদের এখন বিন্যাস করতে হবে। আমরা এখন দুটো অরবিটালের মধ্যে কম্পেয়ার করবো, যার n প্লাস l এর মান কম হবে ইলেকট্রনটা সে না নেবে। কথা বলে গেছে? এই নীতির নাম হচ্ছে n প্লাস l এর নীতি। কি নীতি? n প্লাস l। এখানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম না, এটা ব্যতিক্রম হচ্ছে শক্তির ক্রম। নিউক্লিয়াসের কাছে হলেও অনেক সময় শক্তির মানটা কি হয় না, নিউক্লিয়াসের কাছে বা শক্তির মান কিন্তু বেশি হয়, কম হয়। যেমন 3d আর 4s কাছে না 4s পরে। আর একটা বিষয় মাথায় রাখবেন,
লেখার সময় কোনোভাবে ইলেকট্রন যেহেতু ফোরেস আগে যাচ্ছে, ফোরেসটাকে আগে লিখবো, থ্রিটা পরে লিখবো, এরকম দেখা যাবে। লেখার সময় থ্রিটা আগে লিখবো, ফোরেসটা পরে লিখবো। ইলেকট্রন দেওয়ার সময় ফোরেসটা আগে লিখবো, থ্রিটাকে পরে। বুঝতে পারছেন? এই হচ্ছে আবহাওয়ার সাথে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন মোটামুটি আমরা সবাই জানি। ক্রোমিয়াম এবং কোপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। ব্যতিক্রমী বিন্যাসগুলো আমাদের মোটামুটি জানলে হবে। ক্রোমিয়াম এবং কোপার জানলে হবে, সমস্যা নেই। ক্রোমিয়াম 24, তার পারমাণবিক মানে বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3x 3 কত হবে? 10 12 6 3p6 এর পর আমরা লিখবো কি? 3d আর হচ্ছে হিসাব অনুসারে এখানে 20 20 আর 24 এরকম হয়েছিল না? কিন্তু আলোকিক ক্রোমিয়ামের বিন্যাস এরকম কেন নয়? ক্রোমিয়ামের এই বিন্যাসটুকু আমাদের এখানে ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের বিষয় হচ্ছে থ্রিডি কত হবে? 5 হবে, আর 4s কত হবে? 1। ইলেকট্রনটা 4s থেকে না দিয়ে কোথায় চলে গেছে? থ্রিডি তে চলে। কারণ সবসময় প্রত্যেকটা মানে পরমাণু চাইবে তার অরবিটাল গুলো থাকার জন্য পরিপূর্ণ অথবা অপরিপূর্ণ। এখানে এস পরিপূর্ণ কিন্তু ডিটা আংশিক ভাবে পূর্ণ। যেহেতু ডিতে ধারণ ক্ষমতা হচ্ছে 10টা ইলেকট্রন, 10টার অর্ধেক কয়টা? 5টা। চেষ্টা করবে সে অর্ধপূর্ণ থাকার জন্য। 4s থেকে একটা ইলেকট্রন যদি 3d তে যায়, 3d 5 হবে, 4s 1 হচ্ছে। এটা অর্ধপূর্ণ হচ্ছে, এটা অর্ধপূর্ণ হচ্ছে। ফলে এই মনস্থিতিশীলতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বুঝলেন না? তাই স্থিতিশীলতা বৃদ্ধি করবার জন্য ডিতে 4 হয় না হয় কত হচ্ছে? 5। এস এর 2 কারণ 2 এস এর 2 ধারণ ক্ষমতা 2 এর অর্ধেক কত? 1। এই কিন্তু অর্ধপূর্ণ হচ্ছে, এ অর্ধপূর্ণ। সমস্যা আছে? আচ্ছা, এবার ক্রোমিয়াম না বলে যদি কোপারের কথা বলি, এটা কিন্তু সঠিক নয়, সঠিক বিন্যাস ঠিক নয়। ক্রোমিয়াম উপর কোপার কত আছে? 19। এর বিন্যাস করলে আমরা নরমালি যেটা বুঝবো 1s2 হবে, 2x2 হবে, 2p6 হবে, 3x2 হবে, 3p কত হবে? 6। এখন 3d আর হচ্ছে 4s এর মধ্যে যদি কম্পেয়ার করি, এখানে 2 এখানে 9 হওয়ার কথা ছিল আমাদের হিসাব অনুসারে, কিন্তু এখানে একটা বিষয় আছে। 4s থেকে একটা ইলেকট্রন 3d তে বার হবে, 3d কত হবে? এ হবে 4s কত হবে? 4s থেকে একটা ইলেকট্রন 3d তে বার হবে। কেন হলো? কারণ এটা কিন্তু হবে না, এটা বলে অর্ধপূর্ণ, এটা পরিপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ। ফলে এই মৌলের স্থিতিশীলতার মানটা হচ্ছে কি? বুঝতে পেরেছেন? তাহলে স্বাভাবিকভাবে কোন একটা পরমাণু অর্ধপূর্ণ বা এখানে ক্রোমিয়াম এর কোপারটা পরীক্ষা আছে। তারপরেও যদি মনে করেন যে ক্রোমিয়াম ঠিক নিচের মৌল আছে মলিবডেনাম, কোপার ঠিক নিচের মৌল আছে সিলভার, এগুলো ওই গ্রুপে ওগুলো বলি। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল আংশিকভাবে পূর্ণ অরবিটাল অপেক্ষা অধিক স্থিতিশীল। এই অধিক স্থিতিশীল কাঠামো অর্জন করবার জন্য ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম কি ঘটে? বুঝতে পারছেন? ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম ব্যতিক্রম ঘটে থাকে এই পরিপূর্ণ বা অপূর্ণ ব্যতিক্রম ঘটে। তো আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট ভালো রাখবে, বুঝতে হবে। কারণ আয়নের কিছু বিন্যাস দিকে, হ্যাঁ, আয়নের বিন্যাস কেমন? আয়নের বিন্যাস তো একই রকম, বিন্যাস তো বিন্যাস, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন যদি বলে আয়রন 2+ এর বিন্যাস, এই খেয়াল করে দেখো তো, আয়রন 2+ মানে কয়টা ইলেকট্রন আছে? এখন না, দূরে চলে গেছে, ইলেকট্রন আছে কয়টা? 24টা। এরকম মানে তা তো ছিল 26, দূরে চলে গেছে, হয়েছে কত? 24 ঘুরে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু হবে। কেন নয়? কারণ হচ্ছে 24 ধরে বিন্যাস করলে ক্রোমিয়ামের বিন্যাস চলে আসবে, তখন তুমি কিন্তু 3d 5 আর 4s 1 লিখতে পারো। তার মানে আয়নে যখন বিন্যাস করবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে মূল পরমাণু যেটা, সেই মূল পরমাণুর আগে বিন্যাসটা করতে হবে। হ্যাঁ, মূল পরমাণুকে এখানে আয়ন সেটা মনে মনে করেন, কোনো সমস্যা নেই, এখানে লিখতে হবে তা না। মূল পরমাণু যদি বিন্যাস করতে হয়, আমরা এখানে দেখে দিচ্ছি আপনাকে, মূল পরমাণু যদি 26 হয়, বিন্যাস করলে যেটা হবে 1s2 2x2 2p6 3x2 3p কত হবে? 6, তাই না? তারপরে 3d আর হচ্ছে 4s, তাহলে এখানে 2 হবে, এখানে কত হবে? 3d 6 আর 4s কত হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে আয়রনের স্থিতিশীল অবস্থা 2+, 2+ মানে দুটো ইলেকট্রন চলে গেছে, এখানে তো 26 ধরে বিন্যাস করেছে, দুটো চলে গেছে মানে কি সে মৌল চেঞ্জ হচ্ছে? তার তো মানে 26 এর বিন্যাস করবো, এবং দুটো যেহেতু চলে গেছে, ইলেকট্রন চলে যায় সবসময় কোথা থেকে? সর্বশেষ শক্তি। এবার আমরা ফাইন্ড করে সর্বশেষ শক্তি করে দুটো ইলেকট্রন পাবো।
বাদ দিলে যে বিন্যাসটা হবে এটা হচ্ছে আয়রন 2 আছে 24টা ইলেকট্রন আছে কিন্তু তাই আছে না 24টা ইলেকট্রন থাকে কিন্তু 24 ধরে বিন্যাস করা 24 ধরে বিন্যাস করতে না আমাদের কাজ করতে ক্রমিক বিন্যাস তাই হবে না পুরো এজন্য আমরা লিখবো হচ্ছে 1x2 হবে 2x2 হবে 2p6 3x2 3p6 3p6 তো 1x2 2x2 2p6 3x2 3p6 এটি কত হচ্ছে এখানে আমরা স্বাভাবিকভাবে কোনোভাবেই কিন্তু আমরা এই বিন্যাস রাখতে পারি না তার মানে যখনই আপনাকে ক্যাটায়নের বিন্যাস করতে বলে পজিটিভ তখন বুঝে নিতে হবে এই মোডের মূল বিন্যাসটা কি ছিল সেই মূল বিন্যাসটাকে চিন্তা করে তারপর ওখান থেকে সর্বশেষ শক্তি বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই আয়রন বিন্যাস কথা বুঝতে পারছেন এখন সমস্যা আছে আর এই হচ্ছে আউফোরিদি এবং তার ইলেকট্রন বিন্যাসের বিষয় ইলেকট্রন বিন্যাসের কিন্তু আউফোরিদি সময় যদি আছে আমার একটা পরীক্ষা দেয় হুন্ডানিটিটা একটু বলুন তো হুন্ডানিটিটা হলে হুন্ডানিটিটা কি আউফোরিদি কিন্তু ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে একটা প্রযোজ্য আর হুন্ডানিটি কিন্তু সমান শক্তি সম্পন্ন মানে সমশক্তি সম্পন্ন স্তরের জন্য প্রযোজ্য সবগুলোর জন্য মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন শক্তি ক্ষেত্রে আউফোরিদি হয় আর একই শক্তি সম্পন্ন যদি অরবিটাল হয় তার উপর যে বিধি প্রয়োগ করা তার নাম এখন লেখেন হুন্ডানিটির সংখ্যা সমশক্তি সম্পন্ন লেখেন একই পরমাণু সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা হচ্ছে বিজোড় অবস্থা থাকতে পারে অযুগ্ম বা হচ্ছে বিজোড় সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা হচ্ছে সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থায় থাকতে পারে অযুগ্ম বা হচ্ছে বিজোড় অবস্থা থাকে এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একই মুক্ত তাহলে এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন কি হবে এখন বিভিন্ন শক্তি অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে কি থাকে অযুগ্ম বা হচ্ছে বিজোড় অবস্থা থাকতে পারে এই অযুগ্ম বা হচ্ছে বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন কেমন হবে একই এই অযুগ্ম বা হচ্ছে বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন কেমন হবে একই বিষয়টাকে বোঝা গেছে একই পরমাণু বিভিন্ন মানে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থা থাকতে পারে এবং এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন কেমন হবে কেমন হবে সেটা বোঝা যাচ্ছে তো দেখেন স্বাভাবিকভাবে হচ্ছে অক্সিজেন পরমাণু সংখ্যা কত বলছে আমরা 8 তো ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 1x2 2x2 টুপি কত হবে আগে লিখে না এটা তো বিন্যাস না এটা কিন্তু আউফোরিদি বিষয় হুন্ডানিটি কথায় প্রয়োগ করবো জানেন ওই যে 2p4 লিখেছেন না এই 2p রেখা পুরো তিনটা অংশ হবে একটা 2px 2py একটা 2p মনে আছে না এই উপশক্তি স্তরের মধ্যে তিনটা অরবিটাল পাওয়া যায় একটা x একটা y একটা z তাই না এখন তিনটা অরবিটাল প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুটো 2px এর দুটো থাকবে 2py এর দুটো থাকবে আর 2pz এর কটা থাকবে তাহলে তাই যদি হয় থাকে 2px এর দুটো 2py এর দুটো 2pz এর ওকে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে 2 দিলাম এখানে 2 দিলাম চারটে দেবো তিনটে চারটে হলো এটা হুন্ডানিটি দিলাম হুন্ডানিটির সিস্টেম হচ্ছে তোমাকে আগে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে মানে এমন ভাবে দিবা যে বেশিরভাগ সংখ্যক যেন বেজোর দিলাম তিনটা হচ্ছে আর একটা আছে না একটা একটা করে দিয়ে আবার শুরু করবে এখান থেকে তাহলে এখানে কয়টা হবে একটা কয় জায়গায় বেজোর আছে যোজনী তুমি সেটা পরের বিষয় কিন্তু দুইটা বেজোর আছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে অযুগ্ম বা বেজোর অবস্থা থাকছে এবং এই বেজোর ইলেকট্রনগুলোর স্পিন একই মৌলিক স্পিন মানে কি ঘূর্ণন সেটাকে আমরা ঢুকবো আর সেটা বোঝানোর জন্য আমরা এরকম একটা বক্স পদ্ধতি করতে পারি অক্সিজেনের পরমাণু সংখ্যা 8
আর ইলেকট্রন বিন্যাস বক্স করতে চাই, এটা হচ্ছে 1s এর বক্স। তারপর হচ্ছে 2x এর বক্স। 2p পরে হচ্ছে 2p তে তিনটা অংশ, একটা হচ্ছে 2px একটা অংশ, 2py একটা অংশ, এন্ড 2p কত যেটা 2px 2py 2p কত যে তিনটা অংশ। 1s ইলেকট্রন থাকে কয়টা? দুটো। দুই ইলেকট্রন একটা এই দিকে থাকে, আরেকটা নিচের দিকে। আমরা একটা ঘড়ি কাটা দিকে বললে আরেকটা ঘড়ি কাটা কোনটা কোন দিকে হচ্ছে এটা বিষয় না, বিষয় হচ্ছে একটা দুই ইলেকট্রন থাকবে, একটা ঘড়ি কাটার দিকে বললে একটা ঘড়ি কাটা। এর 2s এর দুই ইলেকট্রন আছে, এই যে বুঝতে পারছেন? 2p তে গিয়ে কয়টা আছে? চারটে। কিন্তু আমাদের হিসাব হচ্ছে আগে প্রত্যেকে কয়টা করে দিব। 2p 1 এর হচ্ছে 2s এর শক্তি বেশি, 2s এর সাথে 2p এর শক্তি বেশি, কিন্তু 2p এর মধ্যে তিনটা অংশ আছে না, 2px 2py 2pz তিনটা অংশের শক্তির মান আছে সমান। তাহলে এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে 2px1 2py1 2pz1। এখন ইলেকট্রন আরেকটা আছে না? আছে। তাহলে আবার এখানে যাবে। দেখো যে দুটো বিজোড় আছে সে দুটো বিজোড়ের ইলেকট্রনের স্পিন মানে ঘূর্ণন একই দিকে না, হয় দুটো ঘড়ি কাটার দিকে ভাববো, না দুটো ঘড়ি কাটা। তবে বুঝতে পেরেছি কোনো সমস্যা আছে? আচ্ছা, এই ধারাবাহিকতা আমরা যদি অন্য কোনো মৌলের বিন্যাস করতে চাই, যেমন ধরুন হচ্ছে যে আমরা নাইট্রোজেনের বিন্যাস করলাম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2x2 2px 2py and 2pz, 2px1 2py1 2pz1। পিতে তিনটে ধারণ করা একটা একটা করে দিয়েছে, 2px1 2py1 2p। বুঝতে পেরেছেন? 2px1 2py1 2pz1 তিনটা বেজোর ইলেকট্রন ছিল। সমস্যা আছে এখানে? বেজোর কয়টা বলো? আচ্ছা, এখন যদি আমি হচ্ছে নাইট্রোজেন এরকম চিন্তা করতাম, বক্স পদ্ধতি চিন্তা করতাম, তাহলে আমার কিন্তু বুঝতে সুবিধা হতো ইলেকট্রনটা সকলের স্পিন একই দিকে আসবে। বক্স বললে আমি কি করতাম, এখানে আছে একটা 1s এর বক্স হতো, এখানে 2s এর বক্স হতো, 2s এর পর আমরা একটা বক্স বানাতাম, কি বলেন তো 2p 2px একটা 2py একটা 2pz এরকম হতো না। 1s এর বক্স ইলেকট্রন থাকে দুইটা, এরকম একটা এরকম একটা, 2s এর দুটো 2px 2py 2pz তিনটা অরবিটাল রয়েছে। আমরা চাইলে দুইটা কমপ্লিট দিতে পারতাম, একটা দুইটা। পরে টার্ম নাই আছে কি এভাবে আমাদের লাস্ট যে অরবিটালটা হবে সে অরবিটালটাকে ভাঙে দিই। বুঝতে পারছেন? তাহলে তো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে কোনটা নীতি, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটাকে ভেঙে দিই। যদি আমি ধর আরেকটা করি ক্লোরিনের করি, ক্লোরিন হচ্ছে কত 17 না? আচ্ছা, আমরা যে কাজ করবো সেটা হচ্ছে কি 1x2 2x2 2p6 3x2 3p কে 5 কত আছে তাই না? এই 3p টা ভাঙে লিখবো, 3px একটা হবে, 3py একটা হবে, 3pz একটা হবে, 3px2 3py1 3pz1। সরি, এখানে 2 হবে, কারণ 7টা 5টা থাকে, একটা একটা করে দিয়ে আমার এখান থেকে শুরু করেছি। তাহলে বেজল আছে কয়টা? এটা হচ্ছে লাস্ট অরবিটালটা ভেঙে লেখা পুনরাবৃত্তি বিন্যাস শিখতে থাকে। আমি পরের পর্যন্ত সংজ্ঞাটা লিখে দিই, কারণ পরের পর্যন্ত বাকি আলোচনা করবো না, আমাদের রেকর্ড ক্লাস দিয়ে দিই দেখা থাকে। আমি শুক্রবার দিনে কিছু ক্লাস একবারে দাঁড়ায় কিছু ক্লাস রেকর্ড করে নেবো, পুরো সপ্তাহে একটু একটু করে দিতে পারবো না। পরের পর্যন্ত ক্লাস পাবেন, টেনশন নাই, ভালো করে দেওয়ার চেষ্টা করবো। পরের পর্যন্ত পলি বলতে পারেন অথবা পাউলির পর্যন্ত, পাউলির পর্যন্ত, ঠিক আছে? পলি অথবা হচ্ছে পাউলির পর্যন্ত। তাহলে এটা কি জিনিস দেখা যাচ্ছে? একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন, একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রকম হতে পারে। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একরূপ হতে পারে। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, একরূপ হতে পারে। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একরূপ হতে পারে। একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, একরূপ হতে
একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন যে কোনো দুটি ইলেকট্রন কম্পেয়ার করবেন, চারটা কোয়ান্টাম সংখ্যা মান কখনোই কি হবে না, একই রকম হবে না। এদিকে কি বলা হবে, পলিবর্জনীয়তা। কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টিটি বোঝেন কি সবাই? কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টিটি বুঝলে পলিবর্জনীয়তা বুঝবেন, নইলে হবে না। তাহলে মূল কথা হচ্ছে একটা পরমাণু যদি হয়, সেই পরমাণু যে কোনো দুটি ইলেকট্রন যদি তুমি কম্পেয়ার করো, তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা মান একই রকম হবে না। আমি একটু বুঝে দিচ্ছি। তাহলে সেই দিকে আমরা পরিবর্তন বিষয়টা কেমন দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s1, তাই না? আচ্ছা, আমি যদি এটাকে একটু ডায়াগ্রাম আকারে দেখাই, নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি, ধরো এখানে ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রন, এন আরেকটা ইলেকট্রন, এটা হচ্ছে E1 বললাম প্রথম, এই ইলেকট্রনটা E2 ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে E3 ইলেকট্রন, বোঝা গেছে? 3 নাম্বার ইলেকট্রন। আমরা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবো, বুঝছেন? E1 প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কয়টা হয়? একটা হচ্ছে M, একটা L, একটা M আর একটা কি বলছি। তাহলে এখন আমাকে একটু বলতে হবে যে প্রথম ইলেকট্রনটা কয় নাম্বার শক্তি স্তরে আছে? কয় নাম্বারে? তাই N এর মান হবে 1। ওকে, আচ্ছা, এই ইলেকট্রনটাও 1 নাম্বার শক্তি স্তরে, পূর্ব শক্তি স্তরে আছে, S। S এর মান কত? S এর মান যদি 0 হয় তাহলে M এর মান কত হবে? 0 হবে, কারণ S থেকে একটা অরবিটাল, তাহলে S উপশক্তি স্তরে কোনো অরবিটাল পাওয়া যাবে না। MS এর মান কি হবে? এক ইলেকট্রন হয়, ঘড়িকাটা দিকে ঘুরছে না, ঘড়িকাটা কি হবে? ধরেন প্লাস আপ হবে, প্লাস আপ হবে, সমস্যা আছে? এবার দেখেন E2, ওই পরমাণুরই কিন্তু অন্য পরমাণু না, E2 এর মান বাইর করতে পারবেন না, বলেন তো N কত? 1। আর 2 নম্বর ইলেকট্রনটাও 1 নম্বর শক্তি স্তরের মধ্যেই আছে, পূর্ব শক্তি স্তরে আছে যেমন, তাহলে 0। M এর মান কত হবে? 0 হবে। MS এর মান কত হবে? মাইনাস। কথা কি বুঝতে পারছেন? কেন মাইনাস? আর একটা 1s এ দুটো ইলেকট্রন আছে, একটা ঘড়িকাটা দিকে ঘুরলে, একটা ঘড়িকাটা, একটা যদি প্লাস আপ হয়, একটা কি হবে? মাইনাস। এবার E3 বার করো, E3 এর জন্য N এর মান কত হবে? 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে, N এর মান 2, আর N এর মান কত হবে? 0। 0 আমার কথা ছিল, কিন্তু স্পেসিফিক ইলেকট্রন আছে কোন শক্তি স্তর, এসে আছে 3 নম্বর ইলেকট্রনটা কি এসে আছে না, এজন্য সে নামটা কি হবে? শুধু 0 হবে, বুঝলেন? এখানে যেখানে আছে শুধু সেখানে চিন্তা করো। N এর মান 2 হলে N এর মান 0 আমার কথা আছে, কিন্তু ওই ইলেকট্রনটা তো একসাথে দুই জায়গা থাকবে না, হয় এসে থাকবে না পিতে থাকবে, আছে এসে, তাই N এর মান কত হবে? তাহলে M এর মানটা কত হবে? M এর মানটা 0। এবার MS এর মান কি হবে? ইচ্ছা আপনার প্লাস হাফ ধরলে হবে, মাইনাস হাফ ধরলে হবে, বুঝতে পারছেন? আমার 3টে ইলেকট্রনের জন্য কিন্তু আমি 3টে কোয়ান্টাম সংখ্যা, 4টে কোয়ান্টাম সংখ্যা মান পাইছি। যে কোনো ইলেকট্রনের, যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের জন্য 4টা করে কোয়ান্টাম সংখ্যা মান থেকে বের করা শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা সম্ভব অসম্ভব পরীক্ষায় প্রচুর প্রশ্ন। এখন এটা পলিবর্জনীয়তা মানছে কিনা, একটা পরমাণু, সেই পরমাণুটা কি আছিল আমার? লিথিয়াম। যে কোনো দুটো ইলেকট্রন যদি আমি কম্পেয়ার করি, সেটা হতে পারে প্রথম ইলেকট্রনের সাথে দ্বিতীয় ইলেকট্রন, হতে পারে প্রথমটার সাথে তৃতীয় ইলেকট্রন, হতে পারে দ্বিতীয় সাথে তৃতীয় ইলেকট্রন, যে কোনো দুটো ইলেকট্রন কম্পেয়ার করি, দেখেন তো 4টা মানে সেন্সার হয়। 4টে মান কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4টে মানে কি সেন্সার পড়ে গেছে? যদি এখানে চিন্তা করেন সব মধ্যে এই জায়গা কিন্তু বলে নাই, বলছে। আবার একই সাথে যদি 3 কম্পেয়ার করি, এখানে বলবে না, এখানে বলবে না, ওখানে নাই বলছে। 2 এর সাথে 3 কম্পেয়ার করি, এখানেও বলবে না, এই জায়গা তো বলবে না, আবার এই জায়গা তো বলবে না, বুঝলেন না? আমাদের সর্বোচ্চ কয়টা কোয়ান্টাম সংখ্যা মান সেম হতে পারে? 3টা, সর্বোচ্চ 3টা হতে পারে, 4টার মধ্যে 3টা সর্বোচ্চ ম্যাচ করতে পারে। এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা মানে পলিবর্জনীয়তার তত্ত্ব, যে একটা পরমাণু হবে, সেই পরমাণু যে কোনো দুটো ইলেকট্রনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সর্বোচ্চ 4টা কোয়ান্টাম সংখ্যা মান মধ্যে 3টা সর্বোচ্চ হবে। আর 3টাই সদরণে না বলে বলছে কখনই 4টার মান কি হবে না, একই রকম। একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের মধ্যে কম্পেয়ার করে দেখো, 4টা কোয়ান্টাম সংখ্যা মান কখনই একই রকম হবে না। এই হচ্ছে যে কোনো দুটোর মধ্যে কম্পেয়ার করবে, আমি সবগুলো মান বের করতে পারবো। একটা পরমাণু যদি 10টা ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা মান বের করবে, কারণ ওই ইলেকট্রন তো কোনো জায়গা আছে, শক্তি স্তর আছে, সেটা এর মান
কোন উপশক্তি স্তরকে সেটার এর মান, কোন অরবিটালে আছে সেটা কিসের মান, এম এর মান, সেখানে থেকে সে কিভাবে ঘুরছে সেটা এম এস, বুঝলেন নাই? যে পরমাণু হোক না কেন, যে কোনো ইলেকট্রন হোক না কেন, চারটা করে মান বের করতে পারবো তো, করে ওই পরমাণুরই ওই ইলেকট্রনের সাথে অন্য যে কোনো একটা ইলেকট্রনে কম্পেয়ার করবে, কখনোই সেম যাবে না। সবসময় কোনো না কোনো একটা জায়গায় থামবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পলিপন। আসলে কোচিং তাহলে আহ্বান লিখে নিচ্ছে পলিপর্জন লিখে নিচ্ছে। এর পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে যদি খুব সম্ভবত কোয়ান্টাম সংখ্যা কিছু ক্লাস আরো নিতে পারি, মানে যে এই ইলেকট্রন বিন্যাসের বিষয়টা, তারপর প্রাপ্যতার বিষয়গুলো আছে, প্রণালীর বিষয়গুলো আছে, এগুলো আমরা ক্লাস আকারে দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাস এখানে শেষ। কারণ